আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ টপিক ধ্বনি পরিবর্তনের যে সিকোয়েন্স ক্লাসগুলো নিচ্ছিলাম তার তৃতীয় পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা। এ সংক্রান্ত আপনাদের যাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে A to Z গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে, যেন আপনাদের উপকার হয়ে থাকে। একটু খেয়াল করবেন, যদি ইজি পাঠশালার ক্লাসগুলো সকল ক্লাসগুলো আপনার কাছে মনে হয়ে থাকে উপকারী, তাহলে আপনাদের বাকি বন্ধু, ছোট ভাই বোন এবং জুনিয়রদেরকে জানাতে ভুলবেন না। প্লাস আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করছি। ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পার্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। এবার আপনি বলুন তো, বিকৃতি শব্দের অর্থ কি? বিকৃতি মানেই তো পরিবর্তন। তাহলে কার পরিবর্তন? ব্যঞ্জনের পরিবর্তন। বিকৃতি মানে কি বলেছি? পরিবর্তন। অর্থাৎ একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে আরও একটা ব্যঞ্জন হওয়ার নামই কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যাস, শেষ। এবার একটা খেয়াল করুন, আমরা ধ্বনি পরিবর্তনের একদম প্রথম পর্বে একটা শব্দের উচ্চারণ দেখেছিলাম, পানি। এই পানি শব্দটাকে নোয়াখালীতে কি উচ্চারণ করে বলেছিলাম? হানি। খেয়াল করছেন? আচ্ছা, আমরা শব্দ বলি পাঁচ। এই পাঁচকে নোয়াখালীতে কি বলে বলুন তো? হাস্টিয়া। ঠিক আছে, হাস্টিয়া। এখন খেয়াল করুন তো, এখানেও ঠিক সেম একই রকমভাবে আমরা দেখতে পাই প যে আছে, এই প পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? হ। এখানে পরিবর্তন হয়েছে কেবল ব্যঞ্জনের। এই ব্যঞ্জন কিন্তু নতুন করে আসে নাই, আরেকটা ব্যঞ্জনের পরিবর্তে আসছে। আর যখনই একটা ব্যঞ্জন আরেকটা ব্যঞ্জনের পরিবর্তে আসবে তখন সেটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন বিকৃতি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এখানেও ঠিক একই রকম দেখুন, প এর পরিবর্তে কি আসছে? হ। আমরা একটা শব্দ বলি কথা। এই কথাকে আমাদের চট্টগ্রামের ভাই বন্ধুরা যারা আছেন তারা এটাকে বলা হয় হতা। এবার একটু খেয়াল করুন তো, এই যে কথা হতা হয়ে গেল, এখানেও ঠিক সেম হয়েছে কিনা? ক এই ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে হ হয়ে গেছে, থ এই ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে ত হয়ে গেছে। অর্থাৎ একটা ব্যঞ্জন ছিল, পরিবর্তন হয়ে আরেকটা ব্যঞ্জন আসছে। এর নাম হচ্ছে কি? ব্যঞ্জন বিকৃতি। যত উদাহরণগুলো আপনি এখানে পাবেন, এখানে আছে খবর। এই যে খবর যে আছে না, এই খবর যদি এরকম হয়ে যায় কবর, তাহলে কি হবে? খেয়াল করুন তো, এখানেও আপনি খেয়াল করবেন যে এই যে খ যে আছে না, এই খও কিন্তু এখানে পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? ক হয়েছে। অর্থাৎ একটা ব্যঞ্জন ছিল, পরিবর্তন হয়ে আরও একটা ব্যঞ্জন হয়েছে, অন্য ব্যঞ্জন হয়েছে। শব্দ আছে খোপা। এই খোপা শব্দটা পরিবর্তন হয়ে কি হতে পারে বলুন তো? খোবা। খেয়াল করুন, এই যে খোপার মধ্যে প পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ব হয়ে গেছে। একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে যে আরেকটা ব্যঞ্জন হয়ে গেছে, এর নামই কি? ব্যঞ্জন বিকৃতি। যদি ব্যঞ্জন বিকৃতিটা বোঝেন তাহলে এর পরের অংশ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। একটু খেয়াল করুন, দ্বিত্ব মানে কয়বার? আপনারা একটু আনসার করবেন। ব্যঞ্জন দ্বিত্ব, দ্বিত্ব মানে কয়বার? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। তার মানে হচ্ছে একটা ব্যঞ্জন দুইবার উচ্চারিত হওয়াকে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। কিভাবে হয় একটু খেয়াল করুন। আমি একটা শব্দ, খুব সিম্পল একটা শব্দ আমরা লিখলাম পাকা। এই পাকাটাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা অনেক সময় বলি কি? বিয়ের কথা একদম পাক্কা। খেয়াল করছেন? এই যে পাকাকে আমরা কি বলছি? পাক্কা। এখানে ব্যঞ্জন আমরা কয়টা বানাইছি? দুটো। এই দুটো ব্যঞ্জন দ্বিত্ব। দুটো ব্যঞ্জন মানে কি? দ্বিত্ব। ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয়েছে। আবার আমি একটা শব্দ বললাম, রাস্তা তো একদম পুরো ফাঁকা। বলে না, রাস্তা একদম ফাঁকা। ঠিক আছে, এই যে ফাঁকা শব্দটা যে আছে এখানেও ঠিক একই রকম হয়েছে। তারপরে দেখবেন ওস্তাদ চাকা পাংচারকে না বলে সেটা কি বলে? চাক্কা পাংচার। খেয়াল করছেন? এই ককে কি বলে? দুইটা ক উচ্চারণ করে। এটাকে আমরা বলি কি? ব্যঞ্জন দ্বিত্ব। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি। আপনি বলুন তো, চ্যুত বিচ্যুত হওয়ার মানে কি? চ্যুত বিচ্যুত হওয়ার মানে হচ্ছে খসে যাওয়া, পড়ে যাওয়া, বাদ যাওয়া। এখন আপনি বলুন তো, কে বাদ যাবে? ব্যঞ্জন বাদ যাবে।
একটা ব্যঞ্জন একই রকম দুইটা ব্যঞ্জন ছিল, তার মধ্যে থেকে যদি একটা ব্যঞ্জন চ্যুত হয় তার নামে কি? ব্যঞ্জন চ্যুতি। একটা উদাহরণ দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আমরা একটা শব্দ বললাম বৌদিদি, এখানে একই রকম দুইটা ব্যঞ্জন আছে কিনা বলুন তো? অবশ্যই একই রকম দুইটা ব্যঞ্জন আছে, দিদি। এর মধ্যে একটা ব্যঞ্জন যদি বাদ দেই তারপরে আমরা কি উচ্চারণ করি? বৌদি। তার মানে এখানে একটা ব্যঞ্জনকে আমরা বাদ দিয়েছি। আবার ঠিক একই রকমভাবে একটা শব্দ আছে ছোট কাকা। এই যে ছোট কাকা শব্দটা যে আছে, এটাকে দেখবেন আবার কলকাতাতে কি উচ্চারণ করে? উচ্চারণ করে ছোটকা। একটা ব্যঞ্জনকে এখানে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার হতে পারে কি দেখুন তো, বড় দাদা। এই বড় দাদা শব্দটা যে আছে, এখানেও আপনি দেখবেন যে কলকাতাতে এটাকে উচ্চারণ কি করে? বর্দা, ঠিক আছে। এই বর্দা যে আছে, এখানেও একটা দাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একই রকম দুটা ব্যঞ্জনের একটা ব্যঞ্জনকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। আমরা এখানে একটা পার্থক্য সহ আলোচনা করব, সেটা হচ্ছে অন্তর্হতি। একটু খেয়াল করে দেন, অন্তর্হতি টপিকটার নাম সবাই একটু লিখে নেবেন, অন্তর্হতি। অন্তর মানে কি বলুন তো? অন্তর আপনি মনে রাখার সুবিধার্থে মনে রাখবেন, অন্তর শব্দের অর্থ হচ্ছে ভিতরে। আর হতি শব্দটা কি? হত্যার পাশাপাশি না? হত্যা মানে কোনো জিনিস শেষ না, হত্যার পরে তার কিছু হইতে পারে না। তার মানে হতি মানে হচ্ছে হত্যা বা বাদ যাওয়া। কে বাদ যাওয়া? অন্তর থেকে অথবা মাঝ থেকে। শব্দের অন্তর বা মাঝ থেকে যদি কোনো একটা বর্ণ বা ধ্বনিকে বাদ দেওয়া হয় অবশ্যই সেটা ব্যঞ্জন হবে, তবে সেই ধ্বনি পরিবর্তনটাকে আমরা কি বলবো? অন্তর্হতি বলবো। একদম কমন একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা একটু ভালো করে খেয়াল করুন। আমরা একটা শব্দ বলি ফল্গুন। কি বলি বলুন তো? ফাল্গুন। এই ফাল্গুন শব্দটাকে রবি ঠাকুর আবার কি বলেছেন বলুন তো? ফাগুন। রবি ঠাকুর কি বলেছেন? ফাগুন। খেয়াল করছেন? এখানে ফাল্গুন শব্দটা যে আছে, এর মধ্যে কিন্তু একটা ধ্বনি পরিবর্তন হয়েছে। কি হয়েছে? ছিল ল, সেই লটা কিন্তু এখানে নেই। লটাকে আমরা এখানে বাদ দিয়ে দিছি। খেয়াল করছেন? লটাকে এখানে কি করেছি? বাদ দিয়ে দিছি। আর লকে যখন আপনি এরকম বাদ দিবেন তখন সেটাকে অবশ্যই কি বলতে হবে? ব্যঞ্জন। ব্যঞ্জন যেহেতু বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অন্তর্হতি। আশা করি বিষয়টা ক্লিয়ার। শব্দের মাঝ থেকে এরকম বাদ গেলে সেটাকে আমরা কি বলে থাকবো? অন্তর্হতি বলে থাকবো। আশা করি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের এই প্রকারগুলো যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম সবাই সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে পেরেছেন। এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ ব্যঞ্জন বর্ণের পরিবর্তন যেটা আছে, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এর দ্বিতীয় পার্টে পরবর্তী অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।